দর্শক, গত ১.৫ বছরে প্রফেসর ইউনূস সরকারের আমলে যাকে ইচ্ছা তাকে ফ্যাসিস্ট বলা, যাকে ইচ্ছা তাকে ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেয়া, শেখ হাসিনার দোসর ট্যাগ দেয়া, আওয়ামী লীগ ট্যাগ দেয়া, কখনো কখনো পুলিশকে পুলিশ লীগ বলা, আনসারকে আনসার লীগ বলা, রিক্সা শ্রমিককে রিক্সা লীগ বলা, এই ট্যাগের রাজনীতি আমরা দেখেছি এবং যার যেভাবে ইচ্ছা যাকে ইচ্ছা ট্যাগ দিয়ে তার বিরুদ্ধে মব তৈরি করার ঘটনাও দেখেছে। প্রফেসর ইউনূসের সরকারের অবসান ঘটেছে এবং মানুষ মোটামুটি একটা স্বস্তির মধ্যে আছে এবং যারা মব করেছে এবং মবের পৃষ্ঠপোষকতা করেছে তাদের অসহায়ত্ব আমরা এখন দেখতে পাচ্ছি নানাভাবে, এবং তারাও আবার কখনো কখনো উল্টা অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে নাকি মব তৈরি করা হচ্ছে, অথচ গত ১.৫ বছরে তারা এই মব শব্দটাই স্বীকার করেনি, এমনকি সরকারও স্বীকার করেনি, এটাকে প্রেসার গ্রুপ হিসেবে বারবার বলার চেষ্টা করেছে এবং মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এবার একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। এনসিপির নবনির্বাচিত একজন এমপি একজনকে ফ্যাসিস্ট বলায়, ফ্যাসিস্ট ট্যাগ দেওয়ায় জনতা প্রচণ্ড ক্ষেপে গেছে এবং ক্ষেপে যেয়ে সেই এমপিকে অবরুদ্ধ করে রেখেছিল। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অনেক দেন দরবার করে এনসিপির সেই এমপিকে মুক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। এই যে ফ্যাসিস্ট ট্যাগ দেয়া, যাকে ইচ্ছা তাকে ফ্যাসিস্ট ট্যাগ দেয়া, এই ট্যাগ দেওয়ার সংস্কৃতি থেকে এখনো তারা বের হতে পারেনি। চলুন একটু নারায়ণগঞ্জে থেকে ঘুরে আসি, কি ঘটলো সেখানে, কেন তাকে অবরুদ্ধ করে রাখা হলো, কাকে নতুন করে ফ্যাসিস্ট ট্যাগ দিলেন, তার ইতিহাসই বা কি। এই ব্যাপারে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নারায়ণ শাহের তিনি কি বলছেন সেইগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম ওই যে ফ্যাসিস্ট ট্যাগ দেয়া, মানে যাকে আপনার পছন্দ হবে না তাকেই ফ্যাসিস্ট ট্যাগ দেয়া, তাকেই ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেয়া, তাকেই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এরকম ট্যাগ দেয়া। আপনি যদি কারো সমালোচনা করেন, তার যদি সমালোচনার সহ্য না হয়, সে যদি খারাপ কাজ করার পরেও তার মনে হয় যে সমালোচনা করছে আমার মান সম্মান চলে যাচ্ছে, তখনই আপনাকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিবে, ফ্যাসিস্টের দোসর ট্যাগ দিবে। এই সংস্কৃতি আমরা দেখে এসেছি গত ১.৫ বছর। এবং শুধু ট্যাগ দেয়া না, ট্যাগ দিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে পাঠানো, রিমান্ডে নেওয়া, কারাগারে রেখে দেওয়া দীর্ঘ সময়, এই ঘটনাও দেখেছি এবং এই ঘটনা সাংবাদিকদের ক্ষেত্রেও ঘটেছে। ফ্যাসিস্টের ট্যাগ দিয়ে সাংবাদিকদের চাকরি খেয়ে নেওয়ার ঘটনা অহরহ শত শত ঘটেছে বাংলাদেশের গণমাধ্যমে। এবার এনসিপির নবনির্বাচিত এমপি ফ্যাসিস্ট ট্যাগ দিতে গিয়ে নিজেই বেসামাল হয়ে পড়েছিলেন এবং বিপদের মুখে পড়েছিলেন। পুলিশ তাকে কোনো মতে উদ্ধার করেছে। কি ঘটল নারায়ণগঞ্জে? যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, ফ্যাসিস্ট বলাই এনসিপির এমপিকে 2 ঘন্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ। কি হয়েছিল সেখানে? নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার মাহফিলে বিকেএমই এর সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট বলে বক্তব্য দেওয়ায় এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিনকে 2 ঘন্টা ঘেরাও করে রাখা হয়েছিল। বিকেএমই এর মতো ব্যবসা প্রতিষ্ঠানের সভাপতিকে তিনি অবলীলায় ওপেনলি বলছেন ফ্যাসিস্ট, মানে ফ্যাসিস্টের দোসরও না, ফ্যাসিস্ট। হাতেমের অনুসারীরা তাকে ঘেরাও করে বিক্ষোভ করেন, খুবই স্বাভাবিক। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে রাতে আলামিনকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে তার কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। বিকেল 5:30 থেকে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামাতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। জামাতের ইফতার মাহফিল, সেখানে ভদ্রলোক অতিথি হয়ে গিয়েছিলেন এবং সেখানে বিকেএমই এর সভাপতিকে ফ্যাসিস্ট বলছেন। জানা যায়, জামাতের সহযোগী সংগঠন পেশাজীবী ফোরাম নারায়ণগঞ্জ পূর্ব থানা শাখার আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। তার উপস্থিতিতে ফ্যাসিস্ট বলছে, বলতেই পারে, যার যদি অভিযোগ থাকে, সে যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে বলতেই পারে, কিন্তু বলার পরিণতি কি হলো একজন এমপির জন্য, সেটা সম্মানজনক হলো কিনা, সেটা একটা বড় ব্যাপার। এখন আবার সেটা পাল্টা বক্তব্য আসতে পারে যে এই বিকেএমই এর সভাপতি মব তৈরি করেছেন, যে মবটাকে গত 1.5 বছর তারা স্বীকারই করেননি। এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের নারায়ণগঞ্জ জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। এই মাহফিলে হাতেম আগে এসে বসেন, এরপর আলামিন এসে হাতেমকে দেখে স্টেজে না বসে তাৎক্ষণিক মাইক নিয়ে হাতে নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। বক্তব্যে আলামিন বলেন, আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসবো না।
এরপরে হাতেম উঠে গিয়ে ইফতার বর্জন করেন। পরে তার অনুসারীরা অনুষ্ঠান স্থল ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে এই বিক্ষোভে যোগ দেয় প্রায় 1000 খানেক শ্রমিক ও সাধারণ লোক। প্রায় 2 ঘন্টা এই বিক্ষোভ চলে। এরপর অতিরিক্ত পুলিশ গিয়ে আলামিনকে পুলিশের গাড়িতে উঠিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। ব্যবসায়ীরা জানান, হাতেম আওয়ামী লীগ সরকার আমলে সাবেক এমপি শামীম ওসমান ও তার মেজ ভাই সাবেক এমপি সেলিম ওসমানের ঘনিষ্ঠ ছিলেন। জামাত ইসলামের সব নেতাই এটা জানেন। তারপরও এই ইফতার মাহফিলে হাতেমকে কেন অতিথি করা হলো তাহলে? আর বর্তমান এমপিরও আগেই জেনে নেওয়া দরকার ছিল এই অনুষ্ঠানে কে কে থাকবেন। এই বিষয়টি সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন মনে করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে তাৎক্ষণিক জামাত ইসলামী ও এমপি আলামিন ও হাতেমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে গণমাধ্যম, তারা কোনো বক্তব্য দেননি। এই যে পুলিশ উদ্ধার করলো, মানে তার বিরুদ্ধে এক ধরনের মব, এটাকে মব বলা যেতেই পারে বোধহয়, এক ধরনের মব তৈরি হতে লাগলো, সেই সময় অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করলেন। এখন বিষয় হচ্ছে যে আপনার যদি কোথাও মনে হয় যে আপনি তার সঙ্গে বসবেন না, তো সেটা বসবেন না, আপনি স্থান ত্যাগ করেন। আপনি মাইক নিয়ে এক ধরনের শোডাউন করবেন, এক ধরনের মানে কি বলবো এটাকে, মানে ওই প্রফেসর ইউনূস সরকারের আমলে যেরকম ক্ষমতায় ছিলেন সেরকম ক্ষমতার রাজত্ব কায়েম করার চেষ্টা করবেন, এক ধরনের মাস্তানি করার চেষ্টা করবেন। আর যাকে নিয়ে এই কাজ করছেন তার অনুসারীরা মোটামুটি লেবেন চুষ খাবে। ব্যাপারটা তো এরকম পরিবেশ তো আপনারা মোটামুটি রাখেননি গত 1.5 বছরে। আপনারা গত 1.5 বছরে যে পরিবেশ তৈরি করেছেন সেটা হচ্ছে মার, ধর, পাড়, বাঁধ, জেলে ভর, একর, ওই কর, এই ধরনের ব্যাপারগুলো, এই ধরনের সংস্কৃতি চালু করেছেন। তো এই ধরনের সংস্কৃতির পাল্টা সংস্কৃতি যদি কেউ চালু করতে চায়, তাহলে কি আগে পাল্টা যে চালু করলো তাকে আমরা দোষ দিব, নাকি চালু যে করেছে তাকে আমরা দোষ দিব? আমার মনে হয় যে এই সংস্কৃতি থেকে, এই যে অ্যাটাকিং সংস্কৃতি থেকে, এই সংস্কৃতি থেকে বের হতে হবে আমাদের খুব দ্রুত, যদি আমরা সমাজে সত্যি শান্তি চাই, সমাজে এক ধরনের সবাই মিলে বসবাস করতে চাই। সাংবাদিক জুলকারনায়ন সাহের এটা নিয়ে বেশ মজার একটা পোস্ট দিয়েছেন। 2টা ছবি সহ তিনি পোস্ট দিয়েছেন এবং এমপির ছবি সহ তিনি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মজার ব্যাপার হচ্ছে লিখেছেন, তাহলে বিষয়টা হইল এমন যে ফ্যাসিস্টের দোসরদের হাত থেকে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অর্থ গ্রহণ করা যাবে, মানে চিকিৎসার জন্য অর্থ গ্রহণ করা যাবে। বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাথেও ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেয়া ওই ব্যক্তিকে নিয়ে একই মঞ্চে দাঁড়ানো হয়েছে। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা তো নিজেই এক মঞ্চে জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি স্মার্ট টেকনোলজির জহিরুল ইসলাম পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছেন। কিছুদিন আগেই, যেটা 29শে জানুয়ারি 2026-এ ঘটেছে। কিন্তু একই ব্যক্তিকে বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম নিজ রাজনৈতিক জোট সঙ্গী জামাত ইসলামীর ইফতারে দাওয়াতে উপস্থিত থাকতে দেখে তাকে উদ্দেশ্য করে ফ্যাসিস্টের দোসর উক্তি করে নিজ হ্যাডাম প্রকাশ করতে হবে? প্যান্টের উপরে জাঙ্গিয়া পড়লেই কিন্তু সুপারম্যান হওয়া যায় না এমপি সাহেব। এভাবে তিনি রীতিমতো কটূক্তি করেছেন জুলকারনায়ন সাহেব। তিনি বলেছেন যে মানে আপনি প্যান্টের উপরে একটা লাল জাঙ্গিয়া পরবেন, জাঙ্গিয়া পরলেই আপনি সুপারম্যান হয়ে যাবেন। ব্যাপারটা যদি সেরকম ভাবনা থাকে তাহলে সেই ভাবনাটা ভুল। জুলকারনায়ন সাহেব এটাই বলেছেন যে ফ্যাসিস্টের কাছ থেকে জুলাই আহতদের চিকিৎসার জন্য টাকা নেওয়া যাবে। এই ফ্যাসিস্টের সঙ্গে প্রধান উপদেষ্টা একসঙ্গে হাসি মুখে হি হি করতে করতে ছবি তুলতে পারবে, একই অনুষ্ঠানে দাঁড়াতে পারবে। এই ফ্যাসিস্টকে জামাত তার ইফতারে দাওয়াত দিতে পারবে, আর আপনি প্যান্টের উপরে জাঙ্গিয়া পরে সুপারম্যান সাজতে যাবেন মাইক হাতে করে যে ফ্যাসিস্টের দোসরের সঙ্গে আপনি বসবেন না। ব্যাপারটাকে এভাবেই কটাক্ষ করছেন, যদিও সেই কটাক্ষের ভাষাটা হয়তো একটু বেশি তীব্র হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে সময় এসেছে বোধোদয়ের এই কারণেই যে আওয়ামী লীগ খারাপ, শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনার সরকার দুর্নীতি করেছে, এই ব্যাপারগুলো যেমন মানে হয়তো সত্য, এখনো আদালতে অনেক কিছুই প্রমাণ হয়নি, যদিও একটা মামলার মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়েছে, এখনো আপিল বাকি, সর্বোচ্চ ব্যাপারে এখনো বিতর্ক রয়েছে। আদালতের কর্মকাণ্ড নিয়ে কেউ বিতর্কের জন্ম দেওয়ার চেষ্টা করেছেন, আমরা সেই বিতর্কে যেতে চাই না। ধরে নিলাম যে মানে বিগত আওয়ামী লীগ সরকার খারাপ, তারা ফ্যাসিস্ট, তারা দুর্নীতিবাজ, তারা খুবই খারাপ কাজ করেছে।
কিন্তু তার বিপরীতে এসে আমরা কি এমন ভালো উদাহরণ তৈরি করতে পেরেছি যে আমাদেরকে জনগণ ভালো বলবে, কিংবা ওই উদাহরণ থেকে আমরা ভিন্নতা যেমন আনতে পারিনি, তেমনি আওয়ামী লীগ সরকারের গুটি কয়েক মন্ত্রী এমপি, কিংবা ধরে নিলাম শেখ হাসিনা সহ এই এমপি মন্ত্রী যে 300 জন, তারা অপরাধী। এই অপরাধী তাদেরকে বাদ দিয়ে সারা বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থককে যে ঢালাওভাবে ফ্যাসিস্ট বলা, ফ্যাসিস্টের দোসর বলা, ওদের কবর রচনা করতে চাওয়া, মুজিববাদের কবর রচনা করতে চাওয়া, আওয়ামী লীগ এবং এনসিপি একসাথে বাংলাদেশে থাকতে পারে না এরকম ঘোষণা দেয়া, যেখানে আওয়ামী লীগ থাকবে সেখানে মানে এনসিপি থাকতে পারে না, তার মানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে। এই যে নিশ্চিহ্ন করা, এই যে কবর রচনা করা, এই যে থাকতেই দেব না, এই যে বসবাস করতেই দেব না, এই কালচার তৈরি করাটা কি মানে কোনো সহনশীল কালচার, কিংবা সহমর্মিতার কালচার, কিংবা নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্তের সরকার মানে কালচার, কিংবা সাবেক প্রধান উপদেষ্টা ঘোষিত যে বর্বরতা থেকে সভ্যতায় নিয়ে এসেছিলেন প্রফেসর ইউনূস, তার ঘোষণা মতে জুলাই সনদ সাইন হলো যেদিন, সেদিন তিনি সভ্যতায় প্রবেশ করলেন। বর্বর ছিলাম আমরা তার আগের দিন পর্যন্ত। তো সেই সভ্যতায় এসে আমরা কি বর্বরতা ত্যাগ করতে পেরেছি আদৌ? সভ্য মানুষরা তো একসঙ্গে সবাই মিলে বসবাস করার চেষ্টা করে, বসবাস করতে চায়, কারণ মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে মানুষকে বসবাস করতে হয়। সেটা কি আমরা হতে পেরেছি? আমরা কি আদৌ প্রফেসর ইউনূসের ওই বর্বরতা থেকে সভ্যতায় আসার যে থিওরি, সেটা কি সত্যিই বাস্তবায়ন করতে পেরেছি, নাকি রিভার্সটা হয়েছে? একটা খবর দেখে অবাক হয়নি, বিষয়টা খুবই স্বাভাবিক, এটাই হওয়া উচিত ছিল, তবে অনেক দেরিতে হলো। সেটা হচ্ছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। দর্শক নিশ্চয়ই এই খবরটা দেখেছেন। খেয়াল করবেন, ইদানিং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ বিপ্লবী কথাবার্তা বলে। এখন যখন নাকি তাকে হিসাব তলব করা হবে বা আরো আইনি পদক্ষেপ নেওয়া হবে, তখন বলা হবে ওই যে ওনার মুখ বন্ধ করার জন্য এই সমস্ত কাল্পনিক সব অভিযোগ আনছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন নাকি ক্রীড়া উপদেষ্টা, যখন স্থানীয় সরকার উপদেষ্টা, তখন থেকেই তার বিরুদ্ধে কিন্তু অনেক কথা। একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ নিছে, যেখানে কোনো কোনো উপজেলা 10 কোটি টাকা বরাদ্দ পায়নি। হাসনাত আব্দুল্লাহ 250 কি 350 কোটি টাকা এগুলি তারা করে গেছে। কিন্তু তাদের হাব ভাবে, কথাবার্তায় যে এরা হলো একেবারে সততার একেবারে প্রতীক, মানে এত সততা তাদের মধ্যে, তারা একেবারে দেশটাকে পাল্টাই দেবে। সংবিধান বলছে না, মানে একদম ছুঁড়ে ফেলবে 72-এর সংবিধান যদি তারা ক্ষমতায় যায়। তারপরে বলছে কি যে এই রাষ্ট্রপতির ভাষণের কোনোভাবেই সংসদ শুরু হইতে পারে না। আরে বাপরে বাপ, সালাউদ্দিন আহমেদ মিনমিন করে বলতেছে স্বরাষ্ট্র মন্ত্রী যে সংবিধান অনুযায়ী সংসদ চলবে, কারণ সরকারের শপথ সবকিছুই 5ই আগস্টের পর থেকে সংবিধান মোতাবেক চলতেছে, এর ব্যত্যয় ঘটানো যাবে না, এটা পার্ট অফ সংবিধান। এখানে রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিযুক্ত, শেখ হাসিনা নিযুক্ত নাকি কার নিযুক্ত সেটা বড় কথা না, বড় কথা হলো রাষ্ট্রপতি সংবিধানের একটা অংশ। সুতরাং এখানে শাহাবুদ্দিন চুপ্পু হোক বা অন্য যে কেউ হোক না কেন, তাতে অসুবিধা নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যদি হইতো, তাতে কোনো শপথ নেই, মানে কোনো মানে কি বলে আসে যায় না, কারণ এটা সংবিধান। দেখ, উনি এই সমস্ত এখন বিপ্লবী অনেক কথাবার্তা বলতেছে, জুলাই সনদ নিয়ে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, ছুরিকাঘাত করা হচ্ছে, কত রকম কথাবার্তা। সেই কথাবার্তার গুলো কেন জানেন? ওই যে শত শত কোটি টাকার যে দুর্নীতির এটা চাপা দেয়া। সুইজারল্যান্ডে কোন 2 উপদেষ্টা কার মাধ্যমে ব্যাংক হিসাব খুলছে সেগুলি কিন্তু অনেকেই জানে। তারা মনে করতেছে সুইজারল্যান্ডের ওই ব্যক্তি বোধহয় শুধু তাদের ঘনিষ্ঠ, সে যে আরো অনেকের ঘনিষ্ঠ এইটা কিন্তু টের পায়নি। আস্তে আস্তে খোলস বেরোবে। এবং আমি বলবো তারেক রহমানের সরকারকে কাউকে যেন ছাড় না দেয়। যথেষ্ট পুতু করে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো একটা জেনারেশনকে শেষ করে দিছে। আমি বলবো ছাত্রদেরকে সে ক্ষমতা এবং টাকা পয়সার লোভ দেখাই দিছে। একবারও বলেনি যে এই ছাত্র সমাজ, তরুণ সমাজকে শিক্ষায় দীক্ষায় তাদেরকে বড় হইতে হবে,
সে তাদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করছে যে তোরা রাজনীতিতে ঢুকে আমার ক্ষমতাটা মানে ইয়ে কর, পাকাপোক্ত কর। কারণ দেখছে যে ছাত্ররা একটা গণ অভ্যুত্থান করছে। আচ্ছা, গণ অভ্যুত্থানের মধ্যে যদি থাকে তাহলে লেখাপড়াটা কে করবে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখাপড়া শেষ হয়ে গেছে বলে আর কারোর লেখাপড়া দরকার নেই, এইগুলি বলে একে ওকে মাস্টার মাইন্ড বলে একদম বিপদগামী করছে। এখন তাদের এমপি হওয়া, মন্ত্রী হওয়া মানে ক্ষমতার বাইরে অন্য কিছু তারা দেখতে পায় না। এই পরিণতির মধ্যে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করছে আর্থিক গোয়েন্দা সংস্থা, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে হচ্ছে BFIU, তারা তলব করছে। মঙ্গলবার দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। BFIUর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেনের বিবরণী সহ যাবতীয় দলিল 3 কার্যদিবসের মধ্যে BFIU-তে পাঠাতে বলা হয়েছে। এখন কত ধানে কত চাল, এগুলি বেরোবে আস্তে আস্তে। লম্বা লম্বা যারা কথা বলে তাদের আড়ালে কোন জিনিসগুলি তারা চাপা রাখার জন্য এই সমস্ত লম্বা কথা বলে, কথার মধ্যে ব্যস্ত রাখে, বিপ্লবী দেখায় যে লোকজন যাতে ওনাদেরকে ধরলেই যাতে ঝাঁপায় পড়ে, ওই দিন শেষ। কঠিন পরিণতি আছে। আমার যেটা ধারণা, এখন আপাতত তারেক রহমানকে যথেষ্ট মনে হচ্ছে বাহ্যিকভাবে তো ভদ্র হবেই, অবশ্যই সৌজন্য দেখাতে হবে, কিন্তু এইসব ক্ষেত্রে না, ছাড় পাবে না। বিএনপির কিন্তু যেখানে ঘটনা ঘটতেছে একেবারে সাথে সাথে যে অ্যারেস্ট করতেছে, আগে পারে নাই, আগে ক্ষমতা ছিল না, আগে ইউনূস সরকার এগুলি করতে দিচ্ছে, দল 7 থেকে 8 হাজার বহিষ্কার করে দিচ্ছে, কিন্তু কারোর বিরুদ্ধে ইউনূস সরকার পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি জানেন? কারণ এইগুলিকে দিয়ে বিএনপিকে মানে দোষী করে বিএনপিকে একটা ভিলেন দলে পরিণত করার চেষ্টা করছে। এই জন্য ওদেরকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সাথে সাথে এটাকে ক্যাপিটাল করছে জামাত আর এনসিপি। এখন ঘটনাক্রমে তারেক রহমান দেশে এসে ক্ষমতা নিছে, নিয়ে দেখেন সে তার সময়কালের মধ্যে যখন যেখানে ঘটতেছে সাথে সাথে অ্যারেস্ট, সাথে সাথে আইনি পদক্ষেপ। তো যেখানে নিজের দলের কাউকে ছাড়ছে না, সেখানে এদেরকে কেন ছাড়বে? ছাড়বে না। গত 17-18 মাসে কে কত টাকা মাল কামাইছে সেইটা পাই হিসাব হবে এবার।